অন্ধকার রাত, গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো সেই চুল্লি বাড়ি। লোকমুখে শোনা যায়, রাত নামলেই ওই বাড়ির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত কান্নার শব্দ। কেউ বলে সেখানে আজও ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা, আবার কেউ বলে যে একবার ওই বাড়িতে ঢুকেছে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসে। আজকের গল্প চুল্লি বাড়ির ভূত, লেখক পৃথ্বীরাজ সেন। ভয়ের এক রহস্যময় যাত্রায় তোমাদের স্বাগত। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। চুল্লি বাড়ির ভূত। কদিন ধরেই ভীষণ গরম পড়েছে শহর কলকাতায়। সারাদিন সূর্য যেন আগুন ঝরায়, সন্ধ্যের দিকে একটু দমকা হাওয়া, তারপর আবার চুপচাপ হয়ে যায় সব। আসবো আসবো করেও বৃষ্টি আসে না। কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখলো আলিশা, আকাশে কালো মেঘের ঘন ঘটা, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তখনই একটা বিশ্রী আঁশটে গন্ধ এসে ঢুকে পড়লো তার নাকের ভেতরে। আলিশা জানে এই বাদলা রাতে চুল্লি ঘরের ভূতগুলোর ঘুম ভাঙে। যখন সে ছিল ওই এতটুকু, তখন থেকেই দেখে আসছে এমনটি। একটু বাদেই তাদের টালির ছাদে দুমদাম শব্দ হবে। মনে হবে সিঁড়ির তলায় কারা যেন ফিসফিস করে নিচু স্বরে কথা বলছে। নোনা পুকুরের ক্রিমেটোরিয়াম রোডের মরা সাহেবদের চুলি বাড়ির লাগোয়াই হলো তাদের এই টালির ছোট্ট ঘরটা, যেখানে মাঝে মধ্যেই চুল্লি বাড়ির ভূতেরা এসে এভাবেই ভয় দেখায় তাদের। আজ কিন্তু সত্যি ভয় পেয়ে গেল আলিশা। যদি একটা মেছো ভূত এসে জানালা দিয়ে ঢুকে পড়ে, তাহলে কি করবে সে? তাকিয়ে দেখলো মা অঘরে ঘুমাচ্ছে, বাবার চোখেও ঘুম নেমেছে। পাশের খাটে শুয়ে ঘুমোচ্ছে তার দাদা আর দিদি। ঠিক যেমনটি ভেবেছিল আলিশা, হলো তাই। সেই আঁশটে গন্ধটা যেন ছড়িয়ে পড়েছে বৃষ্টি ভেজা বাদলা বাতাসে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটু বাদেই মনে হলো তাদের টালির ছাদের ওপর কোনো দুষ্টু ছেলের দল বোধহয় ফুটবল খেলছে। এক্ষুনি ভেঙে পড়বে ঘরটা। এবার আলিশাকে চিৎকার করে ডাকতেই হলো তার পাশে শুয়ে থাকা মাকে। সারাদিন খাটাখাটনি করার পর মা হামিদা বানু ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে বোধহয় একটা সুন্দর স্বপ্ন দেখছিল সে। ছোট্ট মেয়ে আলিশা যখন ধাক্কা দিয়ে জাগালো তাকে, ঘুম চোখে হামিদা বুঝতে পারেনি কি হয়েছে। অবশ্য এই টালির ঘরে জীবনের 20টা বছর কাটিয়েছে সে। চুল্লি ঘরের ভূতেদের কথা সে জানে, তাদের উৎপাতও সে সহ করতে হয়েছে অনেকবার। তবে ভূতগুলোর একটা গুণ আছে, কোনো সময় মানুষকে মেরে ফেলে না, শুধু ভয় দেখিয়ে পালিয়ে যায়। বুঝতে পারলো হামিদা বাকি রাতটুকু আর জেগেই কাটাতে হবে। যতই বাইরে বাড়তে থাকে বৃষ্টির গর্জন, ততই ছাদের ওপর ভূতেদের উৎপাত বাড়তেই থাকে। যদিও এই চুল্লি বাড়িতে কোনো দিন মরা পুড়তে দেখেনি হামিদা, কিন্তু এখন মনে হলো সেখান থেকে যেন মানুষের মাংস পোড়ার বিশ্রী গন্ধ বেরোচ্ছে। স্বামী আনোয়ারকে ডেকে দেয় সে। ঘুম চোখে আনোয়ার তাকিয়ে থাকে বাইরের আকাশের দিকে। ছায়া ছায়া অন্ধকারের মধ্যে কতগুলো সাহেব ভূতের মূর্তি এগিয়ে চলেছে সামনের দিকে। আনোয়ার বুঝতে পারে এই রাত হলো ভূতেদের জেগে ওঠার রাত। যেসব সাহেব মেমেরা অপঘাতে মারা গেছে, ঘুমিয়ে আছে মাটির নিচে কবরের অন্ধকারে, এই বাদলা রাত, ওই মুখর বৃষ্টি, বিদ্যুতের ইশারা তাদের ঘুম ভাঙাবে।
সেই ছোট্টবেলায় কবে যে ভূতেদের সাথে প্রথম মোলাকাত হয়েছিল আনোয়ারের, সেদিনের কথা এখনও স্পষ্ট মনে আছে তার। বেলা শেষে ফুটবলের মাঠ থেকে ফিরছিল তারা, সে হামিদ, মির্জা, আকবরের দল। হঠাৎ আকাশ কালো করে মেঘের ঘনঘটা যখনই পা রেখেছে এই টালির বাড়ির পাশে, তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টির মধ্যে 7 বছরের ছোট্ট শিশু আনোয়ার দেখেছিল একটা উঁচু ঢ্যাঙা মেয়ে মানুষ এগিয়ে চলেছে সামনের দিকে। খোনা খোনা ভাষায় কী সব বলছে আনোয়ারকে। কথাটা কিন্তু ইংরাজি, বুঝতে পেরেছিল আনোয়ার। এক ছুটে পালিয়ে গিয়েছিল মায়ের আঁচলের তলায়। তখন থেকে সে জানে চুল্লি বাড়ির আশেপাশে বাতাসের মধ্যে এভাবেই ভর দিয়ে হেঁটে যায় ওই সব সাহেব আর মেম ভূতের দল। কিন্তু কিছু একটা করতে হবে। আজকের উৎপাতটা বড্ড বেশি বলে মনে হচ্ছে তার। একেই পুরনো ঘর, অনেক দিন টালি পাল্টানো হয়নি। তারপর যদি এভাবে ধূপধাপ শব্দ হতে থাকে, তাহলে কতক্ষণ আর ওই ভাঙা টালিগুলো বৃষ্টির ঝাঁটের সাথে লড়াই করবে। লম্বা টর্চটা হাতে নিয়ে আনোয়ারকে বেরোতেই হয়। বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘন কালো আকাশের মুখ ভার থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আলোয় উদ্ভাসিত চারপাশ। আর তারই মধ্যে চোখের সামনে যাকে দেখতে পেল আনোয়ার, তার মতো সাহসী লোকেরও বুকের হৃৎপিণ্ড ওঠা নামা বন্ধ হয়ে যেতে পারে। কি দেখল সে? চুল্লি বাড়ির মাথার ওপর দাঁড়িয়ে আছে একটা একচোখো সাহেব। তার চোখটা আগুনের ভাটার মতো জল জল করছে। বিচিত্র শব্দে হাসছে সে। লোকটা কে মনে পড়ে গেল আনোয়ারের। এমনই এক বর্ষা রাতে ঠাকুরদার কাছে গল্প শুনেছিল। একটা পাগলা সাহেব নাকি একদিন তরতর করে উঠে গিয়েছিল চুল্লি বাড়ির চিলেকোঠার ছাদে, আর সেখান থেকে এক লহমাতে নিজের দেহটাকে পাখির মতো ভাসিয়ে দিয়েছিল বাতাসের বুকে। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার হাড়গোড়, মাথার খুলি ছিটকে গিয়েছিল চারপাশে। সেই থেকে মাঝে মধ্যে কোনো এক অলৌকিক রাতে এমনভাবেই হাঁটতে দেখা যায় ওই সাহেবটাকে। আগুনের গোলার মতো জ্বলতে থাকে তার চোখ, চারদিকে ছড়িয়ে পড়ে বিশ্রী আষ্টে গন্ধ। আনোয়ার ঘরে ফিরে আসে। না, আজ আর ভূতেদের সাথে লড়াই করার মতো সাহস তার নেই। যাই হোক না কেন, এখন বিছানাতে বসে থাকতে হবে আর অসহায়ের মতো দেখতে হবে ভূতেদের এই দুরন্ত নাচ। নোনা পুকুরের ক্রিমেটোরিয়াম রোডে এমনই এক চুল্লি বাড়ি আছে অনেক দিন ধরে। কবে এটা তৈরি করেছিল সে যুগের সাহেবরা, সে খবর আমরা জানি না। গির্জার মতো দেখতে এই চুল্লি বাড়িটি, মনে হয় যেন বিলেতের বুকেই একে ভালো মানায়। গত 50 বছরে এখানে কখনো মরা পুড়তে দেখিনি কেউ, তবুও রাতে মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়। কুকুরেরা হঠাৎ বিকট স্বরে চিৎকার করে ডেকে ওঠে। যারা এখানকার বাসিন্দা তারা বলেছে রাতে নাকি অশরীরী আত্মাদের সাথে কুকুরদের একটা অদৃশ্য লড়াই হয়। কিছুদিন আগে এই চুল্লি ঘরের
বাগানে একটা হিমঘর তৈরির চেষ্টা করা হয়েছিল। সেসব বেওয়ারিশ মরাগুলো খুঁজে পাওয়া যায় এখানে সেখানে। তাদেরই রাখা হবে ওখানকার ঠান্ডা ঘরে। কিন্তু বাধা দিয়েছে আনোয়ারদের দল। চুল্লিঘরের সাহেব মেম ভূতেদের সাথে নতুন ভূতের লড়াই বাঁধতে পারে, তাতে চটে যেতে পারে পুরনো বাসিন্দারা। মাঝে মধ্যে একটু আধটু ভুতুড়ে কাণ্ড করা ছাড়া তারা তো আর কোনো ক্ষতি করে না। বরং বলা যেতে পারে বড্ড নিরীহ ভূত ওই চুল্লিবাড়ির রাতের বাসিন্দারা। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।